সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন তৃতীয় অধ্যায়ের আজকের ক্লাস আমাদের ৮ নাম্বার ক্লাস। তো ৮ নাম্বার ক্লাসে আমার বিষয়বস্তু হচ্ছে অরবিটালের সাহায্যে আমরা কিভাবে ইলেকট্রন বিন্যাস করব। আজকে আমরা সেই ক্লাসটি নিয়ে আলোচনা করব। তো অরবিটালের সাহায্যে আমরা বৃত্তাকার পথ দিয়ে ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় সে বিষয় নিয়ে আমি ৭ নাম্বার ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। তো আজকের যে বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এই ইলেকট্রন বিন্যাস অরবিটালের সাহায্যে যে ইলেকট্রন বিন্যাস আমরা করব সেটা নিয়ে এর উপর নির্ভর করছে তোমার পরবর্তী অধ্যায় অর্থাৎ পর্যায় সারণী। তো মৌলের ইলেকট্রন বিন্যাস অতি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তুমি যে কোনো জায়গায় যাও, তোমার মৌলের ইলেকট্রন বিন্যাস তোমাকে জানা থাকতেই হবে, নতুবা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে তোমার যদি ক্লিয়ার না থাকে তুমি রসায়নে ভালো রেজাল্ট করতে পারবে না। তো আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম এরকম অরবিটালের সাহায্যে অর্থাৎ বৃত্তাকারের মতো ডায়াগ্রামের সাহায্যে আমরা ইলেকট্রন বিন্যাস করেছিলাম। যেমন এটি হচ্ছে প্রথম শক্তি স্তর ১ নাম্বার, এটি হচ্ছে কেন্দ্র পরমাণুর, এটি হচ্ছে পরমাণুর কেন্দ্র, আর এগুলো হচ্ছে পরমাণুর কক্ষপথ। আমরা আগের ক্লাসগুলোতে পড়েছিলাম এটি হচ্ছে কে শেল, এটি হচ্ছে এল শেল, এটি হচ্ছে এম শেল, এটি হচ্ছে এন শেল। এটি হচ্ছে প্রথম শক্তি স্তর, এটি হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এটি হচ্ছে তৃতীয় শক্তি স্তর, এটি হচ্ছে চতুর্থ শক্তি স্তর। আবার এটির নাম হচ্ছে অরবিট, প্রথম অরবিট, এটি হচ্ছে দ্বিতীয় অরবিট, এটি হচ্ছে তৃতীয় অরবিট, এটি হচ্ছে চতুর্থ অরবিট। অর্থাৎ এগুলোর নাম একাধিক আছে। আমি তোমাদের বলেছিলাম যে অরবিট কাকে বলে, পরমাণুর এই বৃত্তাকার কক্ষপথকে, একটি পরমাণুর বৃত্তাকার যে কক্ষপথগুলো আছে সেই কক্ষপথগুলোকে বলা হয় অরবিট। আর এই প্রত্যেকটি কক্ষপথে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। আমরা জানি যদি এন এর মান আমরা প্রথম ধরি অর্থাৎ প্রথম শক্তি স্তর কে শেল, এন এর মান যদি আমরা 1 ধরি এটাকে আমরা বলবো কে শেল। আর এখানে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি। যখন অর্থাৎ এই 1 নাম্বার কক্ষপথে, 2 নাম্বার কক্ষপথে যখন এন এর মান আমরা 2 ধরব তখন সেটি হবে এল শেল, আর এই এল শেলে ইলেকট্রন থাকবে 8টি। তৃতীয় শক্তি স্তর 2 নাম্বার গেল, তৃতীয় শক্তি স্তর যখন এন এর মান 3 তখন এই শেলটার নাম হচ্ছে এম শেল, আর এইখানে ইলেকট্রন থাকবে 18টি। তোমরা জানো এটি হচ্ছে 18টি। আর চতুর্থ শক্তি স্তর তখন এন এর মান হবে 4, এন এর মান হবে 4। এগুলো আমি বাংলা দিয়ে লিখি। এটি হচ্ছে 1, এটি হচ্ছে 2, এটি হচ্ছে 3 নাম্বার শক্তি স্তর, এটি হবে 4 নাম্বার শক্তি স্তর। তখন এর নাম হবে এন শেল, এখানে থাকবে ইলেকট্রন থাকবে 32টি। এটি আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। এগুলো শক্তি স্তর। শক্তি স্তরকে, যে কোনো শক্তি স্তরকে এই এন দ্বারা প্রকাশ করা হয়। এন হচ্ছে শক্তি স্তর। এই এন হচ্ছে প্রতি এন এর মানের উপর নির্ভর করবে এটি কত নাম্বার শক্তি স্তর। এন এর মান যদি 3 হয় তাহলে তুমি বুঝবে এটি হচ্ছে এম শেল, এটি হচ্ছে তৃতীয় নাম্বার শক্তি স্তর। আমরা এটাকে এই এন এর মানকে শক্তি স্তরকে, এই শক্তি স্তরকে আমরা বলি প্রধান
শক্তি স্তর, প্রধান শক্তি স্তর, আমরা এদেরকে বলবো প্রধান শক্তি স্তর, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা। যেহেতু কোয়ান্টাম সংখ্যা তোমাদের নবম দশম শ্রেণীতে আলোচনা এই কথা এই শব্দটি নেই, তো আমরা এটাকে ধরবো এই এন এর মানগুলাকে ধরবো প্রধান শক্তি স্তর, শক্তি স্তর। এখন এই শক্তি স্তরগুলোর প্রত্যেকটি শক্তি স্তরের আবার আলাদা আলাদা নাম আছে। কে রাখা হয়েছে কে শেল, এল শেল, এম শেল, এন শেল। অর্থাৎ প্রথম শক্তি স্তর ইলেকট্রন থাকবে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় হচ্ছে 18টি, চতুর্থ হচ্ছে 32টি ইলেকট্রন থাকবে। এখন এই ইলেকট্রনগুলো তো এই কক্ষপথে থাকবে। আমরা জানি এই ইলেকট্রনগুলো কক্ষপথে সর্বদা, তারা নিজ নিজ কক্ষপথে সর্বদা ঘূর্ণায়মান অবস্থায় থাকবে। এখন এই ইলেকট্রনগুলো আবার এখানে প্রত্যেকটা শক্তি স্তরের উপশক্তি স্তর আছে। প্রত্যেকটি শক্তি স্তরের কি আছে? উপ শক্তি স্তর। প্রত্যেকটি শক্তি স্তরের আবার উপশক্তি স্তর আছে। উপশক্তি স্তরে এই ইলেকট্রনগুলো তাদের নির্দিষ্ট এই যে কক্ষপথ, এই কক্ষপথগুলো যে আছে, এই শক্তি স্তরগুলো যে আছে, এই শক্তি স্তরগুলোর কিন্তু প্রত্যেকটি শক্তি স্তরের কিন্তু আবার উপস্তর আছে। উপস্তর নির্দিষ্ট করে দেওয়া। এখানে এই চিত্রের মধ্যে উপস্তর দেখানো হয় না। এখন এই ইলেকট্রনগুলো একটি পরমাণুর ভিতরে তার বিভিন্ন উপশক্তি স্তরে তারা অবস্থান করে। যেমন এই যে এখানে যে 1 নাম্বার কক্ষপথ, 1 নাম্বার কক্ষপথের উপস্তর, 1 নাম্বার কক্ষপথের উপস্তর হচ্ছে এস, একটি। 1 নাম্বার শক্তি স্তরের উপস্তর হচ্ছে একটি, তার নাম হচ্ছে এস। আর 2 নাম্বার শক্তি স্তরের উপস্তর হচ্ছে 2টি, একটি হচ্ছে এস আর একটি হচ্ছে পি, এস পি। 2 নাম্বার শক্তি স্তর উপস্তর হচ্ছে 2টি, কি কি? এস আর পি। 3 নাম্বার যে শক্তি স্তর আছে, এই শক্তি স্তর উপস্তর হচ্ছে 3টি, এস পি ডি, এস পি ডি, এস পি। চতুর্থ শক্তি স্তরের উপস্তর হচ্ছে 4টি, 4টি কি কি? এস পি ডি এফ, এই 4টি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উপস্তর, উপস্তর বা উপশক্তি স্তর কি? তোমাদের পরীক্ষায় প্রশ্ন আছে যে উপশক্তি স্তর, উপশক্তি স্তরের আরেকটি নাম হচ্ছে, আমি এখানে লিখেছি অরবিটাল। এই শক্তি স্তরের উপশক্তি স্তরগুলোকে বলা হয় অরবিটাল, 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 অরবিটাল। অরবিটাল কাকে বলে? তোমাকে যদি প্রশ্ন করা হয় যে অরবিটাল কাকে বলে, তাহলে তুমি বলবে যে পরমাণুর শক্তি স্তরের, প্রধান শক্তি স্তরের উপস্তরকে অরবিটাল বলে। অরবিটাল কাকে বলে? পরমাণুর শক্তি স্তরের উপশক্তি স্তরকে অরবিটাল বলে। আর অরবিট, পরমাণুর যে শক্তি স্তর আছে, প্রধান শক্তি স্তরগুলোকে বলা হয় অরবিট। আর এই প্রধান শক্তি স্তরের যে উপশক্তি স্তর আছে, সেই উপশক্তি স্তরগুলোকে বলা হয় অরবিটাল। এখন আমরা জানি অরবিট হচ্ছে কে এল এম এন দ্বারা প্রকাশ করা হয়। অরবিটকে সাধারণত এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর ভিতরে আবার নির্দিষ্ট কক্ষপথ অনুযায়ী নাম আছে। কে এল, কে শেল, মানে কে অরবিট, এল অরবিট, এম অরবিট, এন অরবিট। আবার এই অরবিটগুলোর মধ্যে প্রত্যেকটি অরবিটের আবার কি আছে? অরবিটাল আছে, অর্থাৎ উপশক্তি স্তর আছে। এই উপশক্তি স্তরগুলোর নাম হচ্ছে, একটা হচ্ছে এস, যেমন প্রথম শক্তি স্তরের উপস্তর হচ্ছে একটি, তার নাম হচ্ছে এস। দ্বিতীয় শক্তি স্তরের উপস্তর হচ্ছে 2টি, তার নাম হচ্ছে এস আর পি।
তৃতীয় শক্তি স্তর উপস্তর হচ্ছে 3টি এসপিডি, চতুর্থ শক্তি স্তর উপস্তর হচ্ছে 4টি এসপিডিএফ। এইভাবে শক্তি স্তরগুলো নামকরণ করা হয়েছে। এই শক্তি স্তরগুলোর নামকরণ কে করছেন? তোমাদের বইতে আছে বোর, বিজ্ঞানী বোর। তিনি এক পরমাণুর যে ইলেকট্রন বিন্যাসগুলোকে, শক্তি স্তরগুলোকে বিভিন্ন অরবিটে তিনি অরবিটগুলোকে বিভিন্ন অরবিটালে বিভক্ত করেছেন। এখন আমরা জানি প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকবে কয়টি? 2টি। এই 2টি ইলেকট্রন কোথায় থাকবে? এই এসেতে। আর দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে কয়টি? সর্বোচ্চ ইলেকট্রন থাকবে আমরা জানি দ্বিতীয় শক্তি স্তর উপস্তর হচ্ছে শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 18টি। 18টি ইলেকট্রন, তার যে উপস্তর আছে এই ইলেকট্রনগুলো কিন্তু তার নিজ নিজ বিভিন্ন উপস্তরে তারা অবস্থান করে। যেমন পিএতে ইলেকট্রন, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 2টি। এই 2টি ইলেকট্রন কোথায় থাকবে? এস উপ শক্তি স্তরে। এই যে এস এর এই যে উপরে তোমরা লিখবে। আর দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 8টি। তার মধ্যে এসেতে থাকবে 2টি আর পিএতে থাকবে 6টি। পিএতে 6টি, ডিএতে 2টি, এই হলো 8টি। তৃতীয় শক্তি স্তর উপস্তর হচ্ছে 3টি। আর তৃতীয় শক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18টি। তাহলে 18টি ইলেকট্রন তার এই যে অরবিটালগুলো যে আছে এই অরবিটালগুলোতে কিভাবে অবস্থান করবে? এসেতে যাবে 2টি, পিএতে যাবে 6টি, ডিএতে যাবে 10টি। তোমরা যোগ করে দেখো, এই 18টি ইলেকট্রন হবে। তাহলে এই 10, 6, 16 আর 2, 18। চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন থাকবে 32টি। 32টি কিভাবে থাকবে? এসেতে থাকবে 2টি, পিএতে থাকবে 6টি, ডিএতে থাকবে 10টি, এফএতে থাকবে 14টি। এই মোট যোগ করে দেখো, যোগ করলে হবে এখানে হবে 2, এইখানে হবে 8, আর এইখানে ইলেকট্রন হলো 18টি, এইখানে ইলেকট্রন হলো 32টি। এই 32টি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তর। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে চতুর্থ শক্তি স্তর উপস্তর কয়টি, তাহলে তুমি বলবে চতুর্থ শক্তি স্তর উপস্তর হচ্ছে 4টি। কি কি? এস, পি, ডি, এফ। এসেতে কয়টি ইলেকট্রন থাকবে? 2টি। পিএতে কয়টি ইলেকট্রন থাকবে? 6টি। ডিএতে কয়টি ইলেকট্রন থাকবে? 10টি। এফএতে কয়টি ইলেকট্রন থাকবে? 14টি। মানে এই যে আমরা যে 14টি, 10টি, 6টি, 2টি ইলেকট্রন যদি লিখছি, এই ইলেকট্রনগুলো এরা কিন্তু সর্বোচ্চ পরিমাণে ইলেকট্রন, তারা সর্বোচ্চ এত পর্যন্ত তারা থাকতে পারবে। এর কম থাকবে, কিন্তু তারা যেমন এফএতে ইলেকট্রন থাকবে কয়টি? 14টি। কিন্তু এফএতে ইলেকট্রন 1টিও থাকতে পারে, 2টিও ইলেকট্রন থাকতে পারে, 3টিও থাকতে পারে, 4টিও থাকতে পারে। এভাবে সর্বোচ্চ 14টি পর্যন্ত এফএতে ইলেকট্রন থাকতে পারে। কিন্তু এফএতে কখনো 15টি ইলেকট্রন থাকবে না। সেম ডিএতে ইলেকট্রন 1টা থাকতে পারে, 2টি থাকতে পারে, 3, 4, 5, এইভাবে 9, 10 পর্যন্ত থাকতে পারে। কিন্তু ডিএতে কখনো 11টি ইলেকট্রন থাকতে পারে না। পিএতে ইলেকট্রন 1 থেকে 6 পর্যন্ত ইলেকট্রন থাকতে পারবে, কিন্তু পিএতে কখনো 7টি, 8টি ইলেকট্রন থাকতে পারবে না। তাহলে পিএতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 6টি পর্যন্ত যেতে পারে। এখন এসেতে ইলেকট্রন সর্বোচ্চ থাকবে 1টি, সর্বোচ্চ থাকবে 2টি, সর্বনিম্ন 1টি। 1 থেকে 2 পর্যন্ত ইলেকট্রন থাকতে পারে। আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব তখন এই এসেতে 1 থেকে সর্বোচ্চ 2টি ইলেকট্রন দিতে পারবো। তারপরে এস, পিএতে সর্বোচ্চ 1 থেকে 6 পর্যন্ত ইলেকট্রন আমরা দিতে পারবো। তারপরে ডিএতে সর্বোচ্চ 1 থেকে আমরা 10 পর্যন্ত ইলেকট্রন দিতে পারবো। আর এফএতে সর্বোচ্চ 1 থেকে আমরা 14টি ইলেকট্রন দিতে পারবো। তাহলে এইভাবে ইলেকট্রন প্রত্যেকটা অরবিটালে এইভাবে ইলেকট্রনগুলো প্রবেশ করবে। এখন আমরা যদি ইলেকট্রন বিন্যাস করতে যাই, যখন এই অরবিটালগুলোকে, আমি বললাম ইলেকট্রন বিন্যাস আমরা এখনো শুরু করি নাই, তো শুরু করার আগে আমাদের এই বিষয়গুলো তোমাদেরকে ক্লিয়ার জানা না থাকলে তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারবে না। তাহলে আমরা
আমরা জানলাম যে প্রত্যেকটি পরমাণুর যে শক্তি স্তর, প্রধান যে শক্তি স্তরগুলো আছে, সেই শক্তি স্তরগুলোর প্রত্যেকটি শক্তি স্তরে যে কয়টি করে ইলেকট্রন থাকে, অর্থাৎ প্রত্যেকটি শক্তি স্তরের উপশক্তি স্তর আছে। সেই উপশক্তি স্তরগুলো কয়টি? যেমন একটি পরমাণুর উপশক্তি স্তরগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়? sp-df দ্বারা প্রকাশ করা হয়। উপশক্তি স্তরগুলোকে sp-df দ্বারা প্রকাশ করা হয়, আর শক্তি স্তরগুলোকে k-l-m-n শেল দ্বারা প্রকাশ করা হয়। যেমন তোমাকে অনেক সময় আমরা দেখিয়েছি পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে যে অরবিট এবং অরবিটালের মধ্যে দুটি পার্থক্য লিখো। খ নাম্বার তোমাদের সৃজনশীলে খ নাম্বারে প্রশ্ন আসে। তাহলে তুমি কি করবে? 1 নাম্বার দেবে একটি সংজ্ঞা, অরবিট কাকে বলে। পরমাণুর শক্তি স্তরগুলোকে বলা হয় অরবিট, আর পরমাণুর শক্তি স্তরের উপশক্তি স্তরগুলোকে বলা হয় অরবিটাল। আর অরবিটকে k-l-m-n দ্বারা প্রকাশ করা হয়, আর অরবিটালকে sp-df দ্বারা প্রকাশ করা হয়। তাই এটি হলো দুটি পার্থক্য। এখন এইখানে তোমাকে যদি প্রশ্ন করা হয় এসএতে কয়টি ইলেকট্রন থাকবে, সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? 1 থেকে 2টি, সর্বোচ্চ 2টি। পিএতে কয়টি? 6টি। ডিএতে কয়টি? 10টি। এফএতে কয়টি? 14টি ইলেকট্রন থাকতে পারে। তাহলে এই প্রত্যেকটি শক্তি স্তরের, যেমন ধরো তৃতীয় শক্তি স্তরের, আমরা যদি তোমাকে যদি প্রশ্ন করা হয় তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন কয়টি থাকবে, তুমি বলবে 18টি। এখন যদি প্রশ্ন করা হয় যে 18টি ইলেকট্রন কোন উপশক্তি স্তরে কয়টি করে থাকবে, তাহলে তুমি 18টি ইলেকট্রন যেহেতু তৃতীয় 3 নাম্বার শক্তি স্তর, তাহলে এর উপস্তর হচ্ছে 3টি। এসএতে যাবে 2টি, পিএতে হচ্ছে 6টি, ডিএতে হচ্ছে 10টি। কারণ এই প্রধান শক্তি স্তরের নাম্বার অনুযায়ী এইখানে তোমাদের এই অরবিটালগুলো আছে। যেমন 1 নাম্বার শক্তি স্তর, তার অরবিটাল একটি, কি? এস। 2 নাম্বার শক্তি স্তর, উপস্তর, তার অরবিটাল হচ্ছে 2টি, কি? এস আর পি। 3 নাম্বার শক্তি স্তর, এর উপস্তর হচ্ছে 3টি, কি? sp-d। 4 নাম্বার শক্তি স্তরের উপস্তর কয়টি? 4টি, কি? sp-df। তাহলে এসএতে 2টি, পিএতে 6টি, ডিএতে 10টি, এফএতে 14টি ইলেকট্রন থাকে। এখন আমরা এই ইলেকট্রনগুলো, অর্থাৎ আমরা জানি যে শক্তি স্তরগুলোকে, পরমাণুর যে প্রধান শক্তি স্তর আছে সেই শক্তি স্তরগুলোকে বলি আমরা, প্রধান শক্তি স্তরগুলোকে বলা n দ্বারা প্রকাশ করা হয়, n। আর এইখানে sp-df এদেরকে প্রকাশ করা হয়, এদের সবগুলোকে বলা হয়, এদেরকে l দ্বারা প্রকাশ করা হয়। মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা, যাকে বলা হয় আমরা প্রধান ও উপশক্তি স্তর। আর তোমরা যখন একাদশে যাবে তখন নাম হবে সহকারী কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, এই প্রধান শক্তি স্তরকে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর সহকারী উপশক্তি স্তরকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলা হয়। তাহলে প্রধান শক্তি স্তরগুলোকে আমরা কি দ্বারা প্রকাশ করি? n দ্বারা প্রকাশ করি। আর সহকারী কোয়ান্টাম সংখ্যার গুলোকে আমরা l দ্বারা প্রকাশ করব। l হচ্ছে উপশক্তি স্তরকে l দ্বারা প্রকাশ করা, মানে সবগুলোকে এক নামে প্রকাশ করা হয়, l। যেমন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে সরিয় থেকে সরবরাহ, যেগুলো আমরা সরিয় থেকে ও পর্যন্ত, সরিয় সরে অবশ্যই দীর্ঘ ওই ও পর্যন্ত, এই ও পর্যন্ত অর্থাৎ 11টি যে বর্ণ আছে, 11টি বর্ণকে তোমাকে কি দ্বারা প্রকাশ করি? আমরা বলি আমরা স্বরবর্ণ। 11টি বর্ণকে আমরা একেবারে নাম বলি যে স্বরবর্ণ। 39টি বর্ণকে আমরা একবারে বলি ব্যঞ্জন বর্ণ। 5টি AEIOU, এই 5টি লেটারকে আমরা বলি ভাউল, আর বাকি 21টিকে বলি আমরা কনসোনেন্ট। সেম এই sp-df, এই 4টি অরবিটালের কে একটা অক্ষর দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে l, যাকে আমরা বলি উপশক্তি স্তর। উপশক্তি স্তরকে l দ্বারা প্রকাশ করা হয়। সেম এই k শেল, l শেল, m শেল, n শেল, এদেরকে শুধু n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সবগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়? n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রধান শক্তি স্তরকে n দ্বারা প্রকাশ করতে হয়,
আর সহকারী কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ সহকারী প্রধান উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়। এখন এই এল এবং এন, এন এর কিন্তু নির্দিষ্ট মান আছে, এন এর নির্দিষ্ট মান আছে। যেমন ধরো আমরা যদি এইখানে যদি তৃতীয় শক্তি স্তর বলি, যেমন 1 নাম্বার শক্তি স্তর যদি বলি তখন এন এর মান হবে 1। যদি 2 নাম্বার শক্তি স্তরের কথা বলি তাহলে এন এর মান হবে 2। যদি 3 নাম্বার শক্তি স্তরের কথা বলি এন এর মান হবে 3। 4 নাম্বার শক্তি স্তরের কথা বললে এন এর মান হবে 4। সেম এইখানে এই যে এস পি ডিএফ এদের কিন্তু নির্দিষ্ট মান আছে। এস এর মান তোমাকে এগুলো মুখস্থ করতে হবে যে এস এর মান হচ্ছে 0, পি এর মান হচ্ছে 1, ডি এর মান হচ্ছে 2, এফ এর মান হচ্ছে 3, এফ এর মান হচ্ছে 3। এগুলো হচ্ছে এস পি ডিএফ এদের মান, নির্দিষ্ট মান। এই এস পি ডিএফ, এস এর মান হচ্ছে 0, পি এর মান হচ্ছে 1, ডি এর মান হচ্ছে 2, এফ এর মান হচ্ছে 3। তো আমরা এই মানগুলো দিয়ে আমরা একটি শক্তি স্তরের কোন উপস্তর অর্থাৎ শক্তি স্তরগুলোর মানের ক্রম আমরা বের করব, কার শক্তি বেশি কার শক্তি কম। যেমন ধরো আমি এখানে তোমাকে যদি আমি এখানে প্রশ্ন করি যে 3s এর মান কত, তাহলে এই যে এই উপস্তরের সাথে এস হলো উপস্তর আর এন 3 কি প্রধান শক্তি স্তর অর্থাৎ শক্তি স্তর, প্রধান শক্তি স্তর। এই এস এর সঙ্গে যে সংখ্যাটি থাকবে সেটি হচ্ছে এন এর মান, সেটি হচ্ছে এন এর মান। আর এই এন এর 3 সাথে যে উপস্থিতি থাকবে সেটি হচ্ছে এর মান হচ্ছে এল এর মান। তাহলে 3s, যদি বলি 3s এর মান কত, তাহলে তোমাকে বের করতে হবে, আগে জানা থাকতে হবে যে এই 3 যে লিখছি আমরা, এই 3 হচ্ছে এন এর মান, আর এর সঙ্গে যে এস আছে এই এস এর মানটা হচ্ছে এল এর মান। তাহলে 3 আর এই উপর শক্তি স্তর, যেমন ধরো আমি এখানে আরেকটি লিখি, যেমন 2p যদি লিখি, যদি বলি 2p এর মান কত, তাহলে এই যে 2 এটি হচ্ছে এন এর মান, এই 2 হচ্ছে এন এর মান, আর এই p হচ্ছে এল এর মান, এই p এল এর মান। তাহলে 2 হবে এন এর মান, অর্থাৎ এই উপস্তরের সাথে উপশক্তি স্তরের সাথে যে সংখ্যাটি থাকবে সেটি হচ্ছে প্রধান শক্তি স্তর, এটি হচ্ছে শক্তি স্তর, এটি হচ্ছে ওই শক্তি স্তরের পি হচ্ছে উপ শক্তি স্তর। তো আমরা এদের এই শক্তি স্তর এবং এই এদের মানগুলো আমরা কিভাবে বের করব? সূত্রটি হচ্ছে n প্লাস এল, n প্লাস এল। এটি দ্বারা আমরা নির্ণয় করব যে কোন শক্তি স্তরের কোন উপস্তরের মান কত। যেমন n প্লাস এল, এটি তোমাকে মনে রাখতে হবে, n প্লাস এল দিয়ে আমরা বুঝবো যে কার চেয়ে কার শক্তি বেশি। কারণ একটি পরমাণুর ভিতরে যখন ইলেকট্রনগুলো প্রবেশ করে তখন কিন্তু তাদের নির্দিষ্ট একটি শক্তির ক্রম অনুযায়ী তারা ইলেকট্রনগুলো প্রবেশ করে। যেমন যার শক্তি কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, যার শক্তি বেশি তারপরে সেখানে ইলেকট্রন প্রবেশ করবে। যেমন ধরো এখানে যদি আমরা তাহলে যদি বলে 2p এর মান কত, তাহলে 2p এর মান হবে এখানে 2 n প্লাস এল, n এর মান হচ্ছে 2 প্লাস এল, অর্থাৎ p এর মান কত, আমরা বলছি p এর মান 1, p এর মান হচ্ছে 1। তাহলে আমরা যদি এটা যোগ করি তাহলে হবে 3। তাহলে 2p এর মান হচ্ছে 3। আবার এইখানে যদি আমরা বলি যে n প্লাস এল সূত্র দিয়ে যদি আমরা করি 3s, তাহলে হবে n এর মান হবে 3, এল এর মান হবে s, s এর মান হচ্ছে 0, তাহলে হবে কত 3। তাহলে এখন যদি তোমাকে আমি প্রশ্ন করি যে 2p আর 3s, 2p আর হচ্ছে 3s কার শক্তি বেশি, আগে কোথায় ইলেকট্রন প্রবেশ করবে, তাহলে তুমি 2p আমরা এর শক্তি পেলাম কত 3, আর 3s এর শক্তি পেলাম আমরা 3। তাহলে দুটোটির শক্তি কিন্তু সমান, শক্তি সমান।
আমরা জানি ইলেকট্রন বিন্যাস যখন আমরা করব, যদি শক্তি মান যদি দুটির সমান হয়, তোমরা দেখছো যে এখন আমরা বলবো যে দুটির মান এই 3p 2p এর মান হচ্ছে 3 আর এর মান হচ্ছে 3, তাহলে দুটির মান সমান, তাহলে ইলেকট্রন আগে কোথায় প্রবেশ করবে? তাহলে এখানে অনেক শিক্ষার্থী আমরা জানি, তাহলে ইলেকট্রন যদি মান যদি দুটির সমান হয়, তাহলে ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করবে? যদি এটি 2 থাকতো, এটি 3 থাকতো, তাহলে ইলেকট্রন আগে এখানে প্রবেশ করত। যেহেতু দুটির মান সমান, তখন তুমি কি করবে? দেখবে এই দুইটির মধ্যে শক্তি স্তর কার বড়। যেমন 3s × 2p, তাহলে 3s 3 যেহেতু শক্তি 3 যেহেতু এখানে শক্তি স্তর যেহেতু 3 মানে সংখ্যায় শক্তি স্তর যেটা বড়, সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। যেমন 3s এতে আগে ইলেকট্রন প্রবেশ করবে যদি মান যদি দুইটি সমান হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই বিষয়টি যেহেতু হুট করে আসছে, আমরা এটি পরের ধাপের ইলেকট্রন বিন্যাস যখন ব্যতিক্রমের মধ্যে আমরা এই ইলেকট্রন বিন্যাসগুলো এইভাবে করব। তো এইখানে আমরা করব কি, যে ইলেকট্রন বিন্যাসের যে ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে একটি পরমাণুতে, প্রথমে নিম্ন শক্তি স্তর, তারপরে নিম্ন শক্তি স্তর পূরণ করে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রনগুলো প্রবেশ করে, এইভাবে ধারাবাহিকভাবে প্রবেশ করবে। তো আমরা তাহলে আজকে আমরা কি পেলাম, যে প্রথম শক্তি স্তর অর্থাৎ উপস্তরগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়? sp_df দ্বারা প্রকাশ করা হয়। আর উপস্তরগুলোকে একটা নামে যদি আমরা প্রকাশ করি, উপস্তরগুলোকে সাধারণত উপস্তরের মানগুলোকে l দ্বারা প্রকাশ করা হয়। প্রত্যেকটি উপস্তরের মান আছে, যে প্রত্যেকটি উপস্তরের অরবিটালের অর্থাৎ উপশক্তি স্তরের মান sp_df, এদের মানগুলোকে আমরা l দ্বারা প্রকাশ করব। আর এখানে প্রধান শক্তি স্তরের যে মান আছে, সেই মানগুলোকে n এর মান হিসাবে আমরা গ্রহণ করব। তো এইভাবে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, যেমন ধরো এখানে তোমাদের যে বই আছে, তোমাদের বইয়েতে এই যে এইখানে 47 পৃষ্ঠা, অরবিটাল এখানে n এর মান 1 হলে অরবিটালের সংখ্যা আর কি, অরবিটালের মান বের করা হয়েছে। অরবিটাল হবে 2টি, তাহলে 2টি অরবিটাল কেমনে হয়? যেমন আমরা যদি এই যে n এর মান আমরা বলছি যে যখন n সমান 1 হবে, n সমান যখন 1 হয়, তখন আমরা বলি কত? তুমি বলবে প্রধান শক্তি স্তর, অর্থাৎ 1 নাম্বার শক্তি স্তর। এখন 1 নাম্বার শক্তি স্তরের অরবিটাল কয়টি থাকবে? 1 নাম্বার শক্তি স্তরকে তো আমরা এর অরবিটালের হচ্ছে একটি কি, n সমান 1 হলে তখন তোমার l এর মান হবে 0। n সমান 1 হলে l এর মান হবে 0, আর 0 যদি হয় তখন তার অরবিটাল হবে তখন এই শক্তি স্তর প্রথম শক্তি স্তরকে তখন হবে 1s। তাহলে আমরা l এর এটি হচ্ছে অরবিটাল সংখ্যা। n সমান 1 হলে l হবে 0, n সমান যদি 2 হয় l এর মান হবে 0 1, তখন হবে 2p। দ্বিতীয় শক্তি স্তর হচ্ছে 2s 2p, মানে অরবিটাল হচ্ছে 2টি। দ্বিতীয় শক্তি স্তর অরবিটাল 2টি, আমরা বলছিলাম যে sp। কিন্তু তুমি যখন দ্বিতীয় 2 নাম্বার শক্তি স্তর দিবে, ওর সঙ্গে শক্তি স্তর উপস্তরগুলোর সাথে শক্তি স্তরও থাকবে। তারপরে n এর মান যদি 3 হয়, তাহলে l এর মান হবে এই 0 থেকে যাবে 1 0 1 2, তখন এর অরবিটাল হলো কয়টি? 3টি। তৃতীয় শক্তি স্তরের অরবিটাল হচ্ছে 3টি। কি কি? 3s 3p 3d।
তারপরে n সমান 4 হলে l এর মান হবে কত? 0 1 2 3। উপস্তর কয়টি? 1 2 3 4, চারটি। তাহলে এটি হবে 4s 4p 4d 4f। এইভাবে 1 2 3 4টি, 1 2 3 4টি। তাহলে আমরা এল এর মান দিয়েও আমরা উপস্তর বের করতে পারি। যেমন ধরো আমি তোমাকে বলছিলাম যে প্রথম শক্তিস্তর উপস্তর হচ্ছে একটি, তার নাম হচ্ছে এস। দ্বিতীয় শক্তিস্তর উপস্তর হচ্ছে দুইটি, এস আর পি। তৃতীয় শক্তিস্তর উপস্তর হচ্ছে তিনটি, এস পি ডি। চতুর্থ শক্তিস্তর উপস্তর হচ্ছে চারটি, এস পি ডি এফ, এস পি ডি এফ। কিন্তু তুমি যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব তখন কিন্তু এই এস কোন শক্তিস্তরে আছে তোমাকে শক্তিস্তর উল্লেখ করে দিতে হবে। যেমন এস আমরা ধরছি এখানে প্রথম শক্তিস্তর, তাহলে এর সাথে শক্তিস্তরটাও তোমাকে দিয়ে দিতে হবে। তোমাকে যদি প্রশ্ন করা হয় দ্বিতীয় শক্তিস্তর উপস্তর কয়টি? দুইটি। কি কি? এসপি। দ্বিতীয় শক্তিস্তর উপস্তর হচ্ছে দুইটি, এসপি। কিন্তু তুমি যখন লিখবে তখন দ্বিতীয় শক্তিস্তর যেহেতু, এর সাথে দ্বিতীয় শক্তিস্তরটা তোমাকে দিয়ে দিতে হবে। যেমন তৃতীয় শক্তিস্তরে তোমাকে যদি প্রশ্ন করা তৃতীয় শক্তিস্তর উপস্তর কয়টি, তাহলে তোমাকে উত্তর কিন্তু দিতে হবে 2spd। তাই বলে 3s 3p 3d এটি বললে কিন্তু চলবে না। তাহলে তোমাকে অরবিটাল দিতে হবে। এখানে অরবিটাল হচ্ছে spd, কিন্তু তৃতীয় শক্তিস্তরে যখন তুমি লিখবে, তৃতীয় শক্তিস্তর লিখতে যাবে তখন কিন্তু তার শক্তিস্তরটা তোমাকে পাশে লিখে দিতে হবে। এইভাবে চতুর্থ শক্তিস্তরকে এসপি, যেহেতু চতুর্থ, তখন তোমাকে এর আগে এই উপস্তরগুলোর আগে তোমাকে শক্তিস্তর দিয়ে দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই অরবিট এবং অরবিটালগুলোরকে কিভাবে লিখতে হয় সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। তো আগামী দিন আমরা সরাসরি ইলেকট্রন বিন্যাস করব। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।